আজকে নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন কুড়িগ্রাম থেকে মোহাম্মদ নয়ন মিয়া। তিনি একজন সৌদি ও কুয়েত প্রবাসী। তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো। চলুন শুরু করা যাক। আমি একজন সৌদি ও কুয়েত প্রবাসী। মূলত আমার কফিল বা মালিক দুই দেশেই নাগরিক হওয়ায় আমাকে মাসে ১৫ দিন সৌদি ও ১৫ দিন কুয়েতে মালিকের ফার্ম হাউস পরিচালনা করতে হয়। আলহামদুলিল্লাহ, মাত্র ১.৫ বছরে আমি আমার কফিলের আস্থা ও বিশ্বাস জোগাতে সক্ষম হই, যার কারণে সাধারণ একজন কর্মচারী থেকে আজ আমি একজন ফোরম্যানের দায়িত্ব পালন করছি। যাই হোক, এবার মূল ঘটনায় আসি। আমরা ৩ ভাই। এর মধ্যে আমি পরিবারের বড় ছেলে ও পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। আমার বাবা একজন হার্টের রোগী, যার কারণে আমার বাবা হাঁটাচলা ছাড়া কোনো কাজকর্ম করতে পারে না। ফলে পরিবারের সমস্ত দায়িত্ব নেমে আসে আমার কাঁধে। সে সময় আমার বয়স মাত্র ১৭ বছর। কোনো রকম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পড়ালেখা সেখানেই সমাপ্ত করি। হাতের কোনো কাজ জানা না থাকায় পড়ে যায় মহাবিপদে। এক পর্যায়ে বাধ্য হয়ে আমাদের দুটো গরু বিক্রি করি এবং আত্মীয়-স্বজনদের কাছে ঋণ করে একটি নতুন গ্যাস চালিত সিএনজি কিনে ফেলি। ২০১৯ সালের শুরুর দিকে সিএনজি নিয়ে জীবনযুদ্ধে নেমে পড়ি। উদ্দেশ্য একটাই, আমার পরিবারকে অভাবের ছোবল থেকে রক্ষা করা। ২০১৯ থেকে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। ২০২১ সালে জুন মাসের কোনো একদিন ঘটে যায় দুঃখজনক ও এক ভয়ঙ্কর ঘটনা। আমাদের রৌমারী উপজেলা থেকে বকশীগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুরের উদ্দেশ্যে সিএনজি প্রাইভেট কার ও বাস সবসময় চলাচল করে। প্রতিদিনের মতো সেদিনও আমি সিএনজি স্ট্যান্ডে যাই এবং গাড়িতে ৫ জন যাত্রী নিয়ে দুপুর ১২টা নাগাদ শেরপুরের উদ্দেশ্যে রওনা দেই। দুপুর হওয়ায় সে সময় রাস্তা একদমই ফাঁকা ছিল। শেরপুর অনেক দূরের পথ। রৌমারী থেকে শেরপুর যেতে হবে এবং যাত্রী নিয়ে রিটার্ন রৌমারীতে ফেরত আসতে হবে। আসা যাওয়া মোটামুটি ৩০০ কিলোমিটারের রাস্তা। সে কথা ভেবে আমি গাড়ির গতি তুলি ১২০-এর উপরে। স্ট্যান্ড থেকে ৫ কিলোমিটার দূরে এক এলাকায় প্রবেশ করি। গাড়ি ছুটছে তার আপন গতিতে। এদিকে এক বৃদ্ধ লোক রাস্তার পাশে এক গাছে উঠেছে গাছের জ্বালানি বা কাঠ সংগ্রহের জন্য। বৃদ্ধ লোকটির নাম জলিল উদ্দিন। এমন সময় হঠাৎ করে বৃদ্ধ লোকটি গাছ থেকে পাকা রাস্তার উপর পড়ে যায় এবং সে সময় আমার গাড়ির গতি ১২০-এর উপরে থাকায় আমি সঠিক সময় ব্রেক করলেও গাড়ি সঠিক সময় ব্রেক হয়নি। আমার গাড়ির চাকা জলিল উদ্দিন চাচার পেটের উপর দিয়ে চলে যায়। ফলে জলিল উদ্দিন চাচার পেট ফেটে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। আশ্চর্যের ঘটনা, জলিল উদ্দিন চাচার নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসলেও জলিল উদ্দিন চাচা তখনও বেঁচে ছিল। রাস্তার উপর ছটফট করছিল। আমি পালিয়ে না গিয়ে গাড়ি সেখানে ব্রেক করি এবং ভয়ে ভয়ে জলিল উদ্দিন চাচার কাছে যাই। ততক্ষণে আশপাশ থেকে লোকজন ছুটে আসছে। কেউ কেউ আমাকে মারার জন্য উদ্যত হলেও অন্যরা তাদের থামিয়ে দেয়। লোকজন জলিল উদ্দিন চাচাকে ধরাধরি করে আমার গাড়িতেই তুলে দেয় এবং জলিল উদ্দিন চাচার বড় ছেলে নুরুল আমিন ভাই ও তার এক প্রতিবেশী আমার গাড়িতে উঠে বসে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। আমি সাথে সাথে গাড়ি ইউটার্ন নিয়ে রৌমারী সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। গাড়ি ছুটছে ফুল স্পিডে, কিন্তু আমার নজর বারবার গাড়ির লুকিং গ্লাসের দিকে, অর্থাৎ পেছনে জলিল উদ্দিন চাচার দিকে যাচ্ছে। জলিল উদ্দিন চাচা মৃত্যুর আর্তনাদ নিয়ে আমার দিকে ভয়ঙ্কর নজরে তাকিয়ে আছে। তার চোখে মুখে আমি রাগ ও ক্ষোভ স্পষ্ট বুঝতে পারছি।
যেন সেই রাগ ক্ষোভ শুধু আমার জন্যই ফুটে উঠেছে। জলিলউদ্দিন চাচা বুঝতে পেরেছিল আমি বারবার তাকে দেখছি। মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন সেদিন নিজের চোখে না দেখলে হয়তো কোনোদিন জানাই হতো না। আমার চোখের সামনেই জলিলউদ্দিন চাচা ছটফট করতে করতে চরম রাগ ক্ষোভ ও ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে জলিলউদ্দিন চাচা হঠাৎ নিস্তেজ হয়ে পড়ল। বুঝতে পারলাম জলিলউদ্দিন চাচার প্রাণবায়ু বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে গেলাম। ধরাধরি করে জলিল চাচাকে হাসপাতালের বেডে শুয়ে দিলাম। ততক্ষণে ডাক্তার এসে হাজির। সাথে সাথে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। আর একটু পরে ডাক্তার গম্ভীর স্বরে বলে উঠল, জলিল চাচা নাকি ৪-৫ মিনিট আগেই মারা গেছেন। এ কথা শোনার পর আমি জলিল চাচার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে এক ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরতেই দেখি একপাশে আমার কিছু বন্ধু-বান্ধব ও আমার একপাশে আমার বাবা-মা ও কিছু আত্মীয়-স্বজন বসে আছে। আমি তাদের বলে উঠলাম, আমি কোথায়? আমার কি হয়েছিল? আমার গাড়ি কোথায়? জলিল চাচা কোথায়? এমন সময় মা বলে উঠল, তুমি এখন হাসপাতালে। আজকে ৩ দিন যাবৎ তুমি সেন্সলেস হয়ে হাসপাতালে আছো। তোমার গাড়ি এখন থানার পুলিশের হেফাজতে আছে। আর জলিল চাচাকে ২ দিন আগে দাফন করা হয়েছে। এর ৭ দিন পর আমি একটু সুস্থ হলে আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর জলিল চাচার পরিবার থেকে কেউ বাদী না হয় আমার বিরুদ্ধে ও আমার গাড়ির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এর ১০ দিন পর আমিও আমার এলাকার কিছু নেতাসহ থানায় গিয়ে আমার গাড়িটি ছাড়িয়ে নিয়ে আসি। এরপর আমিও আমার কিছু আত্মীয়-স্বজন মিলে জলিল চাচার বাড়িতে যাই এবং তাদের কাছে আমি ক্ষমা চাই, আমি আমার ভুল স্বীকার করি। জলিল চাচার পরিবারের সদস্যরাও কোনো শর্ত ছাড়াই আমাকে ক্ষমা করে দেন। মূলত এই দুর্ঘটনার সময় সেখানে জলিল চাচার বড় ছেলে নুরুল আমিন ভাই ও এলাকার বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন এবং তারা নাকি বারবার চাচাকে গাছে উঠতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি কারো কথাতেই গুরুত্ব দেননি। আপনারা কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, বরং মূল ঘটনা এখান থেকেই শুরু। এমন মর্মান্তিক ঘটনার ১ মাস পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমিও ভেবেছিলাম হয়তোবা সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু না, কিছুই স্বাভাবিক হয়নি। এরপর আমার সাথে ৩টি ভয়ানক ঘটনা ঘটে যায়। প্রথম ঘটনা, দুর্ঘটনার ১ মাস ১৭ দিন পর শেরপুর থেকে আমার বাড়ি রৌমারীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। সারা রাস্তায় সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রৌমারী সদরে প্রবেশের ২ কিলোমিটার আগে রাস্তায় একটি পুরনো সুইচ গেট পড়ে। সেই সুইচ গেটে ওঠার ১০ থেকে ১৫ হাত আগে আমার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বারবার স্টার্ট করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কিন্তু সেই সময় আমার গাড়ির গ্যাস সিলিন্ডার ভর্তি ছিল এবং ব্যাটারিতেও ফুল চার্জ ছিল। গাড়ি বন্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হঠাৎ আমার চারপাশে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমিও আমার গাড়ি যেখানে, শুধু সেখানে কিছু বাঁশঝাড় ও কিছু গাছপালার উপর মারাত্মক ঝড় শুরু হয়ে গেল। এমন সময় আমি খেয়াল করে দেখি আমার গাড়ি মাটি থেকে অন্তত ২ হাত উপরে উঠে গেছে। বুঝলাম আমার চারপাশে যা যা ঘটছে এটাও স্বাভাবিক ঘটনা নয়। জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। মাত্র ৩ বার পাঠ করার পর হঠাৎ শুনতে পেলাম কেউ যেন কুকুরের মতো গোড় আওয়াজ করছে। আমি গাড়ির ভেতর থাকা অবস্থায় আমাকে এবং গাড়িসহ ৩ থেকে ৪ হাত দূরে ছুঁড়ে ফেলে দিল এবং সাথে সাথে গাড়ির হেডলাইট ও ইঞ্জিন চালু হলো। আর হঠাৎ করে চারপাশে সবকিছু শান্ত হয়ে গেল।
সেখানে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। বাড়িতে কাউকে কিছু না বলেই শুয়ে পড়ি। দ্বিতীয় ঘটনা, রাজীবপুর সদর উপজেলা থেকে ৩ থেকে ৪ কিলোমিটার দূরে কদমতলা নামক একটি জায়গায় একটি লোহার হার্ডিং ব্রিজ আছে। হার্ডিং ব্রিজের নিচে বেশ গভীর একটি জলাশয় আছে। সেখানে রাতে ৮টা ৩০ মিনিট নাগাদ প্রচুর বৃষ্টি শুরু হয়। ফলে রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে পড়ে। গাড়িতে আমি একাই ছিলাম। আরেকটা কথা আমি আমার দাদির মুখে শুনেছি, মানুষ কোনো সময় বিপদে পড়ার আগে মানুষের মন নাকি আগাম সংবাদ পেয়ে থাকে। সেদিন কি হয়েছিল জানি না। আমার মন শুধু প্রথম ঘটনাটির কথা মনে করিয়ে দিচ্ছিল আর বলছিল, ওদিকে যাস না, ওদিকে যাস না। মনে মনে ভাবলাম, আজকে হয়তো কোনো বিপদে পড়তে পারি। তাই আগে থেকেই আমার গাড়ি ও নিজের শরীর বন্ধ করে নিই। এরপর আবার পথ চলতে শুরু করি। একসময় হার্ডিং ব্রিজের উপরে উঠে পড়ি। ব্রিজের মাঝামাঝি আসার সাথে সাথে মনে হলো অনেক বড় শক্তিশালী ও ভারী কিছু একটা আমার গাড়ির বাম পাশের দরজায় ধাক্কা মারল। উদাহরণস্বরূপ কোনো বাস বা ট্রাক যদি কোনো সিএনজিকে ধাক্কা দেয়, ঠিক যেমন অনুভূতি হবে ঠিক তেমন অনুভূতি হয়েছিল। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আমার গাড়ির পেছনের ২ চাকা ব্রিজের বাইরে নেমে পড়ে এবং অদৃশ্যভাবে কে বলে ওঠে, আজকেও বেঁচে গেলি। এরপর বৃষ্টি চলে গেলে মানুষ ও যান চলাচল স্বাভাবিক হয়। এরপর লোকজনের সাহায্য নিয়ে আমার গাড়িকে সহি সালামতে ব্রিজের ওপর তোলা হয়। পরের দিন এসব ঘটনা স্থানীয় এক মসজিদের ইমামকে খুলে বলি। তিনি এসব শুনে তিনি বললেন, একদিন পর জানাবে। একদিন পর হুজুরের কাছে গেলে তিনি জানান, আমার উপর নাকি এক বদজিনের নজর আছে, সাবধান। তৃতীয় ও সর্বশেষ ঘটনা, আমার বাড়িতে আমার সিএনজি নেওয়ার জন্য যে রাস্তা ছিল সেটি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ভেঙে যায়। ফলে আমার বাড়িতে গাড়ি প্রবেশের কোনো উপায় ছিল না। উপায় ছিল না বলতে উপায় ছিল, সেটি হচ্ছে পাশের গ্রাম দিয়ে ঘুরে আসতে হবে। অগত্যা পাশের গ্রামে প্রবেশের আগে ছোট্ট একটি খালের পাশ দিয়ে আসতে হয়। সেখানে পানি ছিল না, শুধু কাদা ছিল। সেই খালের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি একটি চাদর মুড়ি দেওয়া লোক খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে লোকটি গাড়ির সামনে চলে আসে। হর্ন দিলেও শোনে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে লোকটিকে সরে যেতে বলি। এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে লোকটিকে সরে যেতে বলি। লোকটিকে ডাকতেই লোকটি ঘুরে তাকায়। লোকটি ঘুরতেই দেখি এ তো সেই জলিল চাচা। এরপর আমি সেন্সলেস হয়ে যাই। সেদিন রাত ৩টার দিকে কিছু পথচারী আমার গাড়িকে সেই খালে উল্টে থাকতে দেখে, আর লোকজন আমাকেও সেখানে দেখতে পায়। পরে এক নামকরা হুজুরকে সব ঘটনা খুলে বললে হুজুর রুকিয়ার মাধ্যমে সেই জিনকে হাজির করায় এবং জানতে চাওয়া হয় কেন সে আমার উপর নজর দিয়েছে। মূলত সেই জিনটি নাকি সেই জলিল চাচার সাথেই এতদিন ছিল এবং জলিল চাচাকে নাকি ওস্তাদ মানত। যেহেতু আমার হাতেই জলিল চাচার ক্ষতি হয়েছে, তাই জিনটি আমার উপর নজর দিয়েছিল। সুযোগ পেলে নাকি জিনটি আমার বড় ধরনের ক্ষতি করত। পরবর্তীতে রুকিয়ার মাধ্যমে জিনটিকে তাড়ানো হয়। এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। দুঃখজনক বললাম কারণ এই ঘটনার ভয়ের চেয়ে দুঃখই বেশি ছিল। ওই ঘটনার পর আমি দেশ ছেড়ে সৌদিতে চলে আসি। এখনো মাঝে মাঝে ওই দুর্ঘটনার কথা মনে উঠলে নিজেকে দোষী মনে হয়। এই ছিল নয়ন ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদেরকে কষ্ট করে গল্পটি পাঠানোর জন্য।
দোয়া করি আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। আপনারাও চাইলে ডিসক্রিপশনে দেওয়া মেইলে আপনার সাথে বা আপনার প্রিয়জনদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। সামনে আরও নতুন নতুন ঘটনা নিয়ে আসবো। আশা করছি আপনারা সাথেই থাকবেন।